গাজায় ইসরায়েলে গণহত্যার বিরুদ্ধে এবি পার্টির গণপ্রতিবাদ মিছিল। জানাবো অর্থকষ্টে বিএনপি। সুনামগঞ্জে লড়াই হবে, আওয়ামী লীগ বনাম বিএনপির বহিষ্কৃত নেতা। এবং সর্বশেষ জানাবো মানবিকতাকে প্রাধান্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, জামায়াতে আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবি পার্টির গণপ্রতিবাদ মিছিল। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি ও আগ্রাসী ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে শনিবার রাজধানীতে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি। গণপ্রতিবাদ সমাবেশ থেকে গাজায় গণহত্যা বন্ধ ও আগ্রাসী ইসরায়েলকে রুখে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা বলেন, 7 মাস ধরে ইসরায়েল সরকার গাজায় সাধারণ নিরস্ত্র মানুষের ওপর বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে, যার অধিকাংশ নারী ও শিশু। এই নির্বিচার গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আজ পৃথিবী জুড়ে মানবতাবাদী মানুষ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। দেশে দেশে ছাত্ররা বিক্ষোভ করছে। পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক ভাগ সত্য ও ন্যায়ের পক্ষের মানুষ, আর অন্য পক্ষে অন্যায় আর জুলুমবাজ মানুষ। সমাবেশ থেকে গাজায় আগ্রাসী ইসরায়েলকে রুখে দিতে বিশ্ববাসীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, আমি গাজায় নিহত আহত প্রতিটা শিশুর মুখে বাংলাদেশের শিশুদের মুখ দেখতে পাই। গাজার ভূমি দখল করা হচ্ছে কারণ এই ভূমিতে প্রাচুর্য আছে। যে ভূমিতে প্রাচুর্য থাকে সেখানেই হিংস্রদের হাত পড়ে। বাংলাদেশের সাগরেও তেল গ্যাস দেখা দিচ্ছে। সামনে ক্ষমতাসীন বিশ্ব এখানে কি করবে সেটাও আমাদের দেখতে হবে। তিনি বলেন, ফিলিস্তিন অবশ্যই একদিন মুক্ত হবে, সেই সঙ্গে আমরাও মুক্ত হব ইনশাল্লাহ। মিয়া মশিউজ্জামান বলেন, প্রতিনিয়ত ইসরায়েল গাজায় বোমাবর্ষণ করে হাজার হাজার নিরস্ত্র ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করছে। অতীতে ফিলিস্তিনের মুক্তিযুদ্ধে বাংলাদেশের যুবকদের অংশ নেওয়ার ইতিহাস রয়েছে। আমরা আবার সেই সুযোগ নিতে চাই। যদিও এই সরকার মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বাস্তবে সে দেশের জনগণ এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে প্রতারণা করছে, কারণ সে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে ইসরায়েল থেকে গোয়েন্দা সরঞ্জাম কিনেছে। মানবাধিকার কর্মী রুবি আমাতুল্লাহ বলেন, ফিলিস্তিনের মাটিতে হাজার বছর ধরে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের একসঙ্গে বসবাসের ইতিহাস রয়েছে, কিন্তু ইহুদিবাদ যখন থেকে মাথা চাড়া দিয়েছে তখন থেকেই এই বিদ্বেষ জন্ম দিয়েছে। শাহাদাত হোসেন সেলিম বলেন, অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। অন্যায়কে সমর্থন করে বিশ্বকে নেতৃত্ব দেওয়া যাবে না। মানবতার কথা বলে গণহত্যার পক্ষ নিলে নেতৃত্বের আসনে থাকতে পারবেন না। আজিজুল হক ইসলামবাদী বলেন, অবৈধভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েল আজ অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে হাজার বছর ধরে বসবাসরত ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। মেজর মিনার বলেন, এই সরকার মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বাস্তবে তারা ইসরায়েলের দোসর। এরা পাঠ্যপুস্তকে ইসরায়েলের রাজধানী তেল আবিব বাদ দিয়ে জেরুজালেম ঢুকিয়ে দিয়েছে, অথচ জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই ইহুদিবাদী রাষ্ট্র পুরো ফিলিস্তিনিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারা নারী ও শিশুদের হত্যা করে উল্লাসে মেতে উঠেছে। ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী গণহত্যা চালিয়ে যাচ্ছে, আর পশ্চিমা বিশ্ব তাদের অনবরত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে। মানবতার কথা বলে এ ধরনের গণহত্যা সহায়তা চলতে পারে না। ববি হাজ্জাজ বলেন, ফিলিস্তিনের মানুষের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। সব অন্যায়ের বিরুদ্ধেই আমরা সরব থাকব। সব অবিচারের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়তে হবে। অর্থকষ্টে বিএনপি। 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি নতুন করে আন্দোলন শুরু করতে চাইছে, কিন্তু আন্দোলন শুরু করার জন্য যেই আর্থিক সামর্থ্য প্রয়োজন, সেই আর্থিক সামর্থ্য এখন বিএনপির অনেক কমে গেছে। অর্থকষ্টে ভুগছে দলটি। সম্প্রতি দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। দলের স্থায়ী কমিটির সদস্যরা বিষয়টি লন্ডনে পলাতক তারেক জিয়ার কাছে অবহিত করেন। তারেক জিয়া তাদের বলেছেন, আমারই চলতে কষ্ট হচ্ছে, আপনারা টাকা জোগাড় করুন। উল্লেখ্য যে বিগত 2 বছর বিএনপির বেশ কিছু কর্মসূচি করেছিল এবং তাদের কাছে আর্থিক প্রবাহে একটা স্ফীতিভাব লক্ষ্য করা গিয়েছিল। বিভিন্ন ব্যবসায়ীরা গোপনে গোপনে 2 নৌকায় পা দেওয়ার মতো আওয়ামী লীগ বিএনপিকে অর্থ সহায়তা দিয়েছে। তাছাড়াও বিভিন্ন বিএনপিপন্থী ব্যবসায়ীরা দলটিতে অর্থ সহায়তা বাড়িয়েছিল। তাদের আশা ছিল যে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন প্রতিরোধ করতে পারবে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। আর এই কারণে ডু অর ডাই অবস্থা থেকে অনেক ব্যবসায়ী বিএনপিকে 2 হাতে অর্থ ঢেলেছিল। আর এই কারণে বিএনপির মধ্যে গত 2 বছর চাঙ্গা ভাব দেখা দিয়েছিল।
কোটি কোটি টাকা খরচ করে তারা বিভিন্ন বিভাগীয় সমাবেশ করেছে, কর্মসূচি পালন করেছে। এই সমস্ত কর্মসূচির ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আশা এবং উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু 28 অক্টোবরের ঘটনার পর আস্তে আস্তে বিএনপিতে অর্থপ্রবাহ কমতে থাকে। বিএনপির একাধিক নেতা বলেছেন যে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপিকে অনেকেই আর্থিক সহায়তা দিচ্ছিলেন, কিন্তু নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়া এবং বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলো নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে এখন বিএনপিকে সবাই এড়িয়ে চলতে চাইছে। যে সমস্ত ব্যবসায়ীরা আগে বিএনপিকে অর্থ দিতেন তারা এখন বিএনপির নেতাদের টেলিফোন ধরছেন না বলেও কোনো কোনো নেতা অভিযোগ করেছেন। আর বিএনপিপন্থী যে সমস্ত ব্যবসায়ীরা সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনের গতি বাড়ানোর জন্য দুহাতে অর্থ দিয়েছেন তারা এখন হাত পা গুটিয়ে নিয়েছেন। এখন ওই সমস্ত ব্যবসায়ীরা তাদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছেন। নতুন করে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে কারো কারো মধ্যে, কারণ তারা মনে করছে আন্দোলনে বিএনপি পরাজিত হয়েছে। এখন বিএনপির পেছনে অর্থ ঢালা মানে নিজেকে ঝুঁকিতে ফেলা। এ কারণে বিএনপি ব্যবসায়ীদের কাছ থেকে যে চাঁদা আদায় করত সেই চাঁদার পরিমাণ এখন শূন্যের কোঠায় নেমে গেছে। বিএনপির অর্থ উপার্জনের একমাত্র উপায় হলো কমিটি গঠন করা এবং কমিটি গঠন করার মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে টাকা আদায় করা। কিন্তু নেতাকর্মীরা এখন আগের মতো সচল অবস্থায় নেই। বহু নেতাকর্মী জেলে, তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, এমনকি অনেকে আদালতের খরচ মেটাতেও হিমশিম খাচ্ছেন। এই কারণে টাকা দিয়ে কমিটিতে জায়গা নেওয়াটা অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এখানেও আর্থিক অর্থপ্রাপ্তিতে একটি টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনেকেই। এই কারণে বিএনপি এখন বহিষ্কার বাণিজ্যের দিকে ঝুঁকছে। বিভিন্ন নেতাকে ঢালাওভাবে বহিষ্কার করা হচ্ছে, তখন তারা টাকা পয়সা দিয়ে দলে আবার জায়গা করে নিচ্ছেন। এভাবে কোনো রকমে দলটি টিকছে। তবে বিএনপির নেতারা মনে করছেন যারা অর্থ সংগ্রহ করছে যে সমস্ত নেতারা ব্যাপক দুর্নীতি করেছেন, বিশেষ করে কয়েকজন নেতা যারা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন তারা একটি মোটা অঙ্কের টাকা নিজেদের কাছে রেখে অল্প কিছু দলের জন্য বরাদ্দ করেছেন। তবে ওই সমস্ত নেতাদের অনেকেরই দাবি তারা নিজের কাছে কিছুই রাখেননি। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তারা যে চাঁদা বা আর্থিক অনুদান পেয়েছেন তার একটি বড় অংশই তাদেরকে লন্ডনে পাঠাতে হয়েছে তারেক জিয়ার বিলাসী জীবনযাপনের জন্য। সুনামগঞ্জে লড়াই হবে আওয়ামী লীগ বনাম বিএনপির বহিষ্কৃত নেতা। দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের 4টি উপজেলায় 21শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবকটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 3টিতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভোটের লড়াই হবে বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের। এই 3 উপজেলা হচ্ছে জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর। স্থানীয় ভোটারদের ভাষ্য 3টি উপজেলাতেই আওয়ামী লীগের বিভক্তি আছে। দলের একাধিক শক্তিশালী প্রার্থী থাকার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে বিএনপিপন্থী নেতারা। ফলে এসব উপজেলায় নির্বাচনী লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রথম ধাপে অনুষ্ঠিত সুনামগঞ্জের 2টি উপজেলায় ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি নিয়ে সবার মধ্যে উদ্বেগ আছে। ভোটার কম বেশি হলে কার লাভ কার ক্ষতি সেই আলোচনাও চলছে ভোটারদের মধ্যে। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভোটে যাওয়া যাবে না। ভোট বর্জনের আহ্বান জানিয়ে এসব উপজেলায় দলের কর্মসূচিও পালিত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত করতে শুক্রবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলায় প্রচারপত্র বিলি করেছেন। জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল আল আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম ও উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কৃত নুরুল হক আফেন্দি। এই উপজেলায় একাধিকবার চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, তার ছেলে ইকবাল আল আজাদ। ইউসুফ আল আজাদের মৃত্যুর পর 2020 সালের 20 অক্টোবর উপনির্বাচনের নৌকা প্রতীক নিয়ে ইকবাল আল আজাদ নির্বাচিত হন। এবার দলীয় নৌকা প্রতীক না থাকায় তিনি কিছুটা বেকায়দায় আছেন। তবে তার সঙ্গে দলের একটা বড় অংশ আছে। রেজাউল করিম দলের প্রবীণ নেতা, 2বার উপজেলার সাচানাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, একাধিকবার উপজেলা পরিষদ নির্বাচন করেছেন। এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ভোটারদের ভোট টানার চেষ্টা করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা তার পক্ষে প্রচারণার অংশ নিয়েছেন। নুরুল হক আফেন্দিও সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি একাধিকবার উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু জয়ী হতে পারেননি। নুরুল আফিন্দি প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আমিই জয়ী হব। জামালগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা বিদ্যুৎজ্যোতি চক্রবর্তী বলেন, এক এক প্রার্থীর এক এক এলাকায় ভালো অবস্থান, ভোটের প্রচারণাও চলছে ব্যাপক। 3 জনেই সমানে সমান, কে জিতবে বলা কঠিন, লড়াই হবে ত্রিমুখী। প্রিয় দর্শক,
এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।